প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন শনিবার। ভোটের হিসেবে বড় দুই দলের প্রার্থীর চেয়ে এগিয়ে বিদ্রোহীরা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন পররাষ্ট্র ও এলজিআরডি মন্ত্রী। সিলেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দুই মন্ত্রীর। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ফের বাড়ল ছুটি। 14 ফেব্রুয়ারি পর্যন্ত খুলছে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আন্তর্জাতিক দুই ফ্লাইট। চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ শনিবার। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে গেল 9 মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু। গেল 24 ঘন্টায় 7 জনের প্রাণহানি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রায় 3 সপ্তাহের প্রচারণা শেষে শনিবার সারা দেশে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের বিভিন্ন পৌরসভার সাথে সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায়ও অনুষ্ঠিত হবে ভোটযুদ্ধ। শুরু থেকে দুই পৌরসভায় উত্তাপ ছড়িয়ে আসছিলেন বড় দুই দলের বিদ্রোহী প্রার্থীরা। দল থেকে বহিষ্কার করেও বিদ্রোহীদের সরানো যায়নি নির্বাচন থেকে। তাই শেষ সময়ের দুই পৌরসভায় ছিল একই আলোচনা, মেয়র পদে কে হাসছেন শেষ হাসি, বিদ্রোহী না দলীয় প্রার্থী। তবে উৎসুক সিলেটবাসীকে সেই উত্তর জানতে অপেক্ষা করতে হচ্ছে ভোট গণনা শেষে ফল ঘোষণা পর্যন্ত। জকিগঞ্জ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করেছেন 8 মেয়র প্রার্থী। এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। তাকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচনে প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সংগঠন থেকে বহিষ্কৃত হন ফারুক ও আহাদ, কিন্তু ভোটের মাঠ থেকে সরে দাঁড়াননি তারা। এছাড়া বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। তার সাথে বিদ্রোহী হয়ে মাঠে নামেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন হীরা। হীরাকেও দল থেকে বহিষ্কার করেছে বিএনপি, কিন্তু নির্বাচনে থেকে গেছেন তিনি। এর বাইরে জাতীয় পার্টি থেকে সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মালেক, ফুলতলি পীরের দল থেকে মাওলানা হিফজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাফরুল ইসলাম। ভোটাররা বলছেন, নির্বাচনের শুরুতে যেখানে মনে হয়েছিল শেষ লড়াই হয়তো বড় দুই দলের প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, প্রতীকের জোয়ারে ভেসে যাবে বিদ্রোহীদের প্রতীক, কিন্তু শেষ সময়ে এসেছে এগিয়ে গেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ ও গেলবার নির্বাচনে দ্বিতীয় হওয়া মাওলানা হিফজুর রহমান। পিছিয়ে নেই আওয়ামী লীগের অপর বিদ্রোহী আব্দুল আহাদও। নৌকা ও ধানের শীষ প্রতীকের সাথে বেশ টেক্কাই দিচ্ছেন তারা। এদিকে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন প্রার্থী। পৌরসভাটিতে বিএনপি একক প্রার্থী দিতে পারলেও আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন 3 জন। দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ। তার সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে নামবেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল এবং সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু। দলের অবাধ্যতার জন্য বহিষ্কার হয়েও তারা ছাড়েননি ভোটের মাঠ। ভোটারদের দেয়া তথ্যমতে এ পৌরসভায়ও দলীয় প্রতীক নৌকা ও ধানের শীষ ছাড়িয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী রাবেল ও পাপলু। সিলেট নগরীতে বাস্তবায়নকৃত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। শুক্রবার সকাল থেকে বিকেল অবধি সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তাঁরা। পরে সিলেটের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন দুই মন্ত্রী। শুক্রবার সকালে বিমানযোগে সিলেটে পৌঁছার পর দক্ষিণ সুরমায় কেন্দ্রীয় বাস টার্মিনালের আধুনিকায়ন কাজ পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল।
পরে নগরীর উপশহরস্থ হলদিছড়ায় ড্রেন, রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ, নগরীর মানিকপীর কবর স্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তাঁরা। মেন্দিবাগস্থ জেলা পরিষদের বিপণী বিতানের উদ্বোধনও করেন দুই মন্ত্রী। বিকেলে নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার ও বুদ্ধিজীবী কবর স্থানের উন্নয়ন কাজ পরিদর্শন এবং চৌহাট্টা হতে বন্দরবাজার সড়ক সম্প্রসারণ, রোড ডিভাইডার, ফুটপাত নির্মাণ ও সড়ক বাতি স্থাপন শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী। এ প্রকল্পে প্রায় 7 কোটি টাকা ব্যয় হয়েছে। আগামী মার্চে শেষ হবে প্রকল্পের কাজ। পরে নগরীর দরগা গেটস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে সিসিক আয়োজিত সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা উন্নয়ন অগ্রযাত্রায় বক্তব্য রাখেন দুই মন্ত্রী। অনুষ্ঠানে সিলেটের উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হয়। এছাড়া সিলেট মহানগরীর উন্নয়নে বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেন সিসিক মেয়র আরিফ। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সমীক্ষায় দেখা গেছে যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেঁচে থাকতেন তবে 2000 সালেই বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত হতো, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ঘাতকরা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে। যেখানে টাকা পয়সা চায়, যদি প্রোগ্রাম যদি বাস্তবসম্মত হয়, উনি দিল দরাজ সাথে সাথে সেইগুলোতে অ্যাপ্রুভ করেন। শেখ হাসিনার সরকার আছে বলে আমরা বহু রকমের উন্নয়ন দেখছি। সারা দেশে একটা অভাবনীয় সাফল্য এসেছে। আমাদের শুধু জিডিপির গ্রোথ রেটই বেশি না, ইভেন আমাদের যত ধরনের আপনার সামাজিক নির্দেশিকা, শিশু মৃত্যু বলেন, আপনার মাতৃমৃত্যু বলেন, এগুলো কমেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দারিদ্র একটা অভিশাপ, সেই দারিদ্র অর্ধেকের মতো নেমে এসেছে। সভায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, সিলেটের উন্নয়ন নিয়ে মেয়রের সুন্দর পরিকল্পনা আছে, তিনি কাজ করছেন। এই যে উন্নয়ন হচ্ছে তা শেখ হাসিনার সরকার থাকার কারণেই হচ্ছে। বাস্তবসম্মত যে কোনো প্রকল্প নিয়ে গেলে তিনি অনুমোদন দিচ্ছেন। মূলত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ কিছু পায়। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান। এদিকে করোনা পরিস্থিতি যদি আর খারাপ না হয় তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি দেশের সব স্কুল কলেজ খুলে দেওয়া হবে বলে গত বুধবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপুমণি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাস তৈরির এক সভা শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। গত 22 জানুয়ারি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গাইডলাইন প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এ গাইডলাইন অনুসরণ করে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এরপর বৃহস্পতিবার সে প্রস্তুতি মনিটরিং বা পরিবীক্ষণ করার নির্দেশনা দেওয়া হয় মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের। বাংলাদেশে গত বছরের 8 মার্চ করোনা রোগী শনাক্তের পর গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর 30 জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করেছে 2টি আন্তর্জাতিক ফ্লাইট। শুক্রবার সকাল 7:25 মাসকাট থেকে 138 জন যাত্রী নিয়ে আসা বেসরকারি ইউএস বাংলার বোয়িং 737 ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এর 10 মিনিট পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে 262 জন যাত্রী নিয়ে আসা ফ্লাইটে সিলেটে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফারহাদ হোসেন খান জানান, 2 বিমানবন্দরে কুয়াশা কেটে যাওয়ার পর 8:50 সিলেটের এবং 9:05 ঢাকার ফ্লাইট 2টি নিজ গন্তব্যে চলে গেছে। তিনি জানান, কুয়াশার কারণে ফ্লাইট না আসায় ঢাকা চট্টগ্রাম রুটের অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের 1 ঘন্টা যাত্রা বিলম্ব হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে শনিবার সকাল 10:30টায় ঘোষণা করা হবে ফলাফল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হবেন। শুক্রবার দুপুর 12:30টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। করোনা মহামারীর কারণে 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেওয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসির পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের 7ই অক্টোবর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এ সিদ্ধান্ত জানান। সেদিনের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কি পদ্ধতিতে গ্রেড নির্ধারণ করা হবে সেটি নির্ধারণ ও পরামর্শের জন্য সাধারণ বিশ্ববিদ্যালয়, বুয়েট, শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। তাদের আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হবে। এর ভিত্তিতে ডিসেম্বরে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এরপর 25শে নভেম্বর আয়োজিত আরেক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, এইচএসসির ফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এসএসসি ও জেএসসির রেজাল্ট নিয়েই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে এসএসসির ফল 75% এবং জেএসসির 25% গুরুত্ব দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। বিশেষজ্ঞরা এ বিষয়ে মতামত দিয়েছেন। এর আলোকেই ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে বলে সেদিন জানান মন্ত্রী। তবে আইনি জটিলতার কারণে ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। আইনি জটিলতা নিরসনে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে 24 জানুয়ারি আইন পাশ করে জাতীয় সংসদ। করোনাকালে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে উত্থাপিত আইনগুলো পাশ করা হয়। সংসদে শিক্ষামন্ত্রী ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিল 2021 সহ 3টি বিল পাশের জন্য উত্থাপন করেন। পরে সেগুলো কণ্ঠভোটে পাশ হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে, যা গত প্রায় 9 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত বছরের 8ই মে 7 জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,094 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় দেশের 204টি ল্যাবে 12,279টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 12,075টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 36,27,413টি। একই সময়ের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও 454 জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,34,407 জন। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল 24 ঘন্টায় সুস্থ হন 414 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,78,960 জন। মারা যাওয়া 7 জনের মধ্যে পুরুষ 6 জন ও নারী 1 জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 জন ও বাসায় 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 3.76%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.73% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.62%। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.51%। এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া 8,094 জনের মধ্যে পুরুষ 6,133 জন ও নারী 1,961 জন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।